2019-এর অক্টোবরের পর 2025 আগস্ট 6 বছর লাগলো ওয়ার 2 বেরোতে। সেবারে সিদ্ধার্থ আনন্দ করেছিল মুভিটার ডিরেকশন। সিদ্ধার্থ আনন্দ বরাবরই অ্যাকশন মুভির জন্য ফেভারিট, আমাদের ইন্ডিয়ান বলিউডের মধ্যে অন্যতম প্রথম সারির পরিচালক। সিদ্ধার্থ আনন্দ মানেই অ্যাকশন থাকবে, ফুল অফ অ্যাকশন। পাঠানের মতো ওয়ান অফ দ্য বেস্ট মুভি এখনো পর্যন্ত তিনি ডিরেক্ট করেছেন। কিং আসছে 2026-এ। তো সিদ্ধার্থ আনন্দের সাথে ঋত্বিকেরও বেশ কয়েকটা সিনেমা হয়েছে, ফাইটার আছে, ওয়ার আছে। কিন্তু ওয়ার 2 অয়ন মুখার্জি করলো ডিরেকশন। ওইটা 400 কোটির কাছাকাছি বাজেট আছে, যেটাতে ঋত্বিক নিচ্ছে প্রায় 50 কোটি প্লাস পার্সেন্টেজ অফ প্রফিট, আর 100 কোটির কাছাকাছি নিয়েছে এনটিআর জুনিয়র। বইটা নিয়ে একটা হাইপ ছিল, আগ্রহ ছিল, কিন্তু এতটা জঘন্য হবে ভাবতে পারিনি। বিশ্বাস করুন, জঘন্য, জাস্ট জঘন্য। ব্রহ্মাস্ত্রর পর ওয়ার 2 নিয়ে ব্যস্ত ছিল আয়ন মুখার্জি। এরপর আবার ব্রহ্মাস্ত্র 2 আসছে। কথা হচ্ছে যে আয়ন মুখার্জি মানে রানী মুখার্জি করতো তো ভাই, সে যে এত জঘন্য একটা ডিরেকশন দেবে। ব্রহ্মাস্ত্রটা তাও ঠিক ছিল, এদিক ওদিক করে ভিএফএক্স দিয়ে বইটা ম্যানেজেবল হয়েছে। কিন্তু এখানে গল্প সেই একই রকম, সেই স্পাই ইউনিভার্স। এখানে দুটো র এজেন্ট আছে, যেটা ওয়ানেও ছিল। সেখানে ছিল টাইগার শ্রফ আর ঋত্বিক। এখানে এনটিআর জুনিয়র, যে সাউথের বেশ পপুলার একজন হিরো, সে এবার বলিউডে এন্ট্রি নিয়েছে। ট্রিপল আর এর পর তার পপুলারিটি আরো বেড়ে গেছে। তো এই বইটা যে এরকম একটা ম্যাসাকার হয়ে যাবে আমি এক্সপেক্ট করিনি। যদি আমি ওভারঅল ইন্ডিয়ার রেসপেক্টে যাই, তাহলে ওয়ার 2 আর কুলি এই দুটোই বড় মুভি বেরিয়েছে, যেখানে কুলি এখনো পর্যন্ত দেখা হয়নি। কুলি ফার্স্ট দিনে 150 কোটি তুলেছে। কিন্তু 2019 লকডাউনের আগে ওয়ার ফার্স্ট ডেতে উঠেছিল 65 crore। সেখানে 6 বছর পর সব জিনিসের দাম বেড়েছে, ক্রেজ বেড়েছে, যে একটা বড় ফ্র্যাঞ্চাইজি ওয়ার স্পাই ইউনিভার্স, সেখানে নো ডাউট ওয়ারএফ এর স্পাই ইউনিভার্সের ওপর তো এখন আলাদা বই করছে, লাইক টাইগার আছে, পাঠান আছে, পাঠান 2 আসছে 2027-এ। তারপর ওয়ারও ছিল। তো সেখানে স্পাই ইউনিভার্সের ওপর বই ফার্স্ট ডেতে 15th আগস্টের আগে উঠেছে 55 crore থেকে 60 crore-এর ভেতরে। তার মানে বইটা খুব বেশি এক্সপেকটেশন রিচ করতে পারেনি, মানে 80-90 কোটি টাকা তুলতে পারেনি প্রথম দিনে। 15th আগস্ট আছে আর 4 দিন উইকেন্ড, দেখা যাক কতটা কি ওঠে। কিন্তু বক্স অফিসের একটা কালেকশন বোঝা যায় যে বইটা কতটা গ্রো করতে পারে। আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে সেই একই জিনিস যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রেজেন্ট করা হয়, সেই একই মারপিট রয়েছে স্টোরির মধ্যে, কোনো সেরকম আপস অ্যান্ড ডাউনস কপি, মানে লাইক পুরো কপি করে দিয়েছে, মানে এরকম একটা ব্যাপার বইটাতে। মানে হয় না যে গল্পটা সেভাবে লেখা থাকে যে মানে অডিয়েন্সকে আমি যে বসাচ্ছি 3 ঘন্টা, তারা কি দেখছে? সে যে 200 টাকা, 250 টাকা, 300 টাকা টিকিট কাটছে, পপকর্ন খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে, সবই যে একটা খরচা আছে। এখনকার দিনে একটা দুজনে মিলে সিনেমা দেখতে গেলেও প্রায় সব ধরে চললেও 800 থেকে 900 টাকা, 1000 টাকা খরচা হয়ে যায়। সেখানে মুম্বাই বা বড় বড় সিটিগুলোতে, আমি কলকাতার কথা বাদই দিলাম, সেখানে টিকিটের দাম আরো বেশি। তো তারা কি কি এক্সপেকটেশন নিয়ে যাচ্ছে যে আমি একটা বই দেখবো, আমার ফুল এন্টারটেনমেন্ট থাকবে, আমি একটা ভালো স্টোরি দেখবো, যে আমার বইটা হয় না যে 2-3 দিন আমার সেই রেশের মধ্যে চলবে, যে আমি একটা বই দেখে এলাম। কিন্তু এখানে মানে আমার তো সেরকম কিছু এলোই না, যে কি দেখছি সেই একই জিনিস ঘুরে ফিরে। না কোনো ভালো স্ক্রিপ্ট আছে, না কোনো সেই থ্রিল আছে, না কোনো ড্রামা আছে, না কোনো সাসপেন্স আছে। মানে বইটার মধ্যে আমি কিছু এক্সট্রা পেলাম না। সেই অ্যাকশন ঘুরে ফিরে, সেই ভিএফএক্সটাও জঘন্য, স্পেশাল আমি কিছু পাইনি। সত্যি কথা বলতে কি, বইটা আমার খুব একটা এক্সপেকটেশন রিচ করতে পারিনি, আমার খুব একটা ভালো লাগেনি। ঋত্বিকের লাস্ট মুভি ফাইটার, সেটা যত না থিয়েটারে ভালো চলেছিল, পরে ওটিটিতে ভালো চলেছে, ওটা তাও ঠিক ছিল। বাট এখানে যা হয়েছে সেটা একেবারেই বেকার, আমার একদমই ভালো লাগেনি। সাইয়ারা যে মুভিটা, ওটা ওয়াইডে ফিরেছিল, যে বইটার প্রচার কম হয়েছে, শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুকের লোকেরা সাইয়ারা নিয়ে যেভাবে হাইপ করছিল মহেশ্বরী মুভি বলে, আমি গিয়ে দেখে এসেছিলাম বইটা। এবং সত্যি কথা বলতে কি, একটা 35 কোটি টাকার বাজেটে বানানো মুভি, যেখানে গান আছে, সিম্পল মুভি, সিম্পল একটা রোমান্টিক মুভি, যেখানে আহামরি কোনো গল্প নেই, কিন্তু সিম্পল, বইটার মধ্যে একটা সিম্পল ব্যাপার স্যাপার। সেই মুভি 520 কোটি টাকার উপর বিজনেস করে ফেলল। 35 কোটি টাকা দিয়ে বানানো একটা সিনেমা 520 কোটি টাকা বিজনেস করেছে। পার্সেন্টেজ অফ প্রফিট দেখলে বোঝা যায় যে বই, ভালো কন্টেন্ট, ভালো স্টোরি, ভালো গান, যা হোক মানুষ দেখতে যাচ্ছে। কিন্তু আমার মতো বাকিরাও যদি স্পয়লার দিচ্ছে কি জানি না, বাট তারা যদি রিভিউ গুলো দেয়, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সব জায়গায়, যে আমরা একটা 400 কোটি টাকা বাজেটের মুভি দেখতে যাচ্ছি, তাহলে যদি আমি রেশিওতেও যাই, যে একটা 35 কোটি সিনেমা 520 কোটি কামাচ্ছে, মানে অলমোস্ট 15 টাইমস, 15 টাইমস এর কাছাকাছি, কি তার বেশি বলা যায়, বেশি অলমোস্ট।
525 হচ্ছে, 15 টাইমসই ধরলাম। তাহলে 15 টাইমস যদি আমি এটা ধরে চলতাম 400 কোটি রেসপেক্টে, 10 টাইমস বাজেট ক্রস করা মানে 4000 কোটি টাকা। মনে হয় একটা 400 কোটি টাকা সিনেমা বানাচ্ছে, 400 কোটি, নট এ জোক, একটা সিনেমা বানাচ্ছে 400 কোটি টাকা দিয়েছে একটা বই বানাতে, যার ম্যাক্সিমামটা খরচ হয়েছে বিএফএক্স এ। 150 কোটি না নায়ক দুটো নিয়েছে, বাকি টাকাটা ভিএফএক্স এ গেছে। ডিরেক্টর তো আর বেশি নিচ্ছে না, মিউজিকও হামুই কিছু নেই, প্রীতমের মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অত্যন্ত জঘন্য। কিয়ারা আদবানি যেটুকু ট্রেলারে দেখেছি সেটুকুই রয়েছে, এক্সট্রা কিছু নেই। তাকে কি করতে রেখেছে বুঝলাম না। অনেক কিছু বলা হয়েছিল তার বিকিনি নিয়ে, তার বিকিনি শুট, বিকিনি লুকসের জন্য অনেকে ভেবেছিল, কিন্তু সেগুলো কিছুটা কাটছাট হয়েছে। বইটা জাস্ট বেফালতু লেগেছে। মানে 400 কোটি টাকা দিয়ে এরকম একটা বেকার টাকা খরচা না করে যদি ভাবুন 35 কোটি টাকাতে একটা সিনেমা, মানে প্রায় 10খানা সিনেমা বানানো যায়, কম বাজেটের 10খানা সিনেমা বানানো যায়। 35 কোটি টাকা দিয়ে ওয়াইড সিনেমা বানিয়েছে, 10খানা সিনেমা বানানো যায়, সেখানে একটা মুভি বানিয়েছে 400 কোটি টাকা দিয়ে, সেটা একটা জঘন্য সিনেমা হয়েছে। এরপর আমার আর কিছু বলার নেই। প্লিজ আইএমডির রিভিউ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে একটা সিনেমা 10-এ বিলো 7.5, বিলো 7 পাচ্ছে, কেউ কেউ এনডিটিভি 5-এ 2 দিয়েছে, তাহলে বুঝতে পারছেন বইটা কতটা জঘন্য হয়েছে। আমার কাছে এটা কোনো মানে টিভিতে দিলে বা ওটিটিতে দিলে আমি দেখবো না বইটা, এতটাই ফালতু হয়েছে ওয়ার্ড টু। স্টে টিউনড অন বং স্টোরিজ।